যে পরিবর্তন আমরা আশা করেছিলাম সেই পরিবর্তনের দিকে আমাদের যাত্রা পিছিয়ে গেল কিনা, আমরা যে প্রত্যাশা থেকে পিছিয়ে গেলাম কিনা, কিভাবে আসলে প্রত্যাশার জায়গায় পৌঁছতে পারি সে বিষয়গুলো নিয়ে কথা বলবো। আজকের অনুষ্ঠানের টাইটেল সামনে কি। আমাদের সাথে আলোচনায় উপস্থিত আছেন ফাহাম আব্দুস সালাম। ফাহাম আব্দুস সালাম একজন লেখক এবং রাজনৈতিক বিশ্লেষক, অ্যাক্টিভিস্ট, এবং সাথে আছেন রেজাউল করিম রনি। রেজাউল করিম রনি জবানের সম্পাদক, এর বাইরে তিনি লেখক এবং রাজনৈতিক বিশ্লেষক বা চিন্তক। দুজনকে অশেষ ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আমি ফাহাম আব্দুস সালাম আপনার কাছে আসতে চাই শুরুতে। নির্বাচন দিয়ে যদি শুরু করি, ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুতি আমরা দেখছি, নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে এবং সরকারের পক্ষ থেকেও, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, ব্যাপারটি স্পষ্ট। কিন্তু যাদের কারণে এই নির্বাচন, তাদের দিক থেকে আমরা যদি চিন্তা করি, তাহলে বিএনপির বাইরে গণঅভ্যুত্থানের মূল শক্তিগুলোর কথা যদি বলি, সেক্ষেত্রে আমরা দেখছি এনসিপি এই নির্বাচনকে প্রত্যাখ্যান করার ঘোষণা দিয়েছে এবং জামাত এখনো পর্যন্ত পিআর এর দাবির কথাই বলছে। আমরা এই আলোচনাগুলো যখন করি তখন আমরা শুনে থাকি যে এগুলোই শুধুমাত্র আম, আসন ভাগাভাগির বা নেগোসিয়েশনের টুল হিসেবে সামনে আসছে। আসলেই কি নেগোসিয়েশনের টুল কিনা? কারণ এনসিপি থেকে একটি কথা বলা হয়েছে যে আসন দিয়ে তাদেরকে কেনা যাবে না। তো এই কথাটি ঘোষণা দেওয়ার পরে তারা আসলে যখন সমঝোতা হয় বা সমঝোতার দিকে যদি যায়, সেহেতু তাদের রাজনৈতিক জায়গায় তাদের আসলে মুনাফা কি থাকে, সে জায়গায় তো তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে ইমেজের দিক থেকে। সেই বিষয়টাও আছে। আমি আসলে একটু বুঝতে চাইছি আপনার কাছ থেকে, আপনি কি দেখছেন আসলে নির্বাচন কি হবে কিনা? নির্বাচন তো হবেই। আপনাদের সবাইকে ধন্যবাদ, দর্শকদেরকেও ধন্যবাদ এবং শুভেচ্ছা। তো নির্বাচন হবে বাংলাদেশে এবং ফেব্রুয়ারিতেই সম্ভবত হবে। এটা নানাবিধ কারণ আছে। আমি সহজ একটা কথা বলি। আমাদের ইউনূস সাহেব, উনি তার যে লেগেসি, এটা আমার কাছে মনে হয় না যে উনি ধ্বংস করতে আহ, মানে রাজি হবেন। উনি যেটা চান যে একটা প্রপার এক্সিট, অনারেবল এক্সিট, এবং ওনার বয়সে এটি স্বাভাবিক বিষয়। এবং আমার কাছে মনে হচ্ছে যে ওনার উপদেষ্টাদের মধ্যে অনেকে এটার প্রতি কমিটেড। তো নির্বাচন ফেব্রুয়ারি মাসেই হবে। এখন এখানে প্রশ্ন হচ্ছে যে বিএনপি ছাড়া জামায়াত ইসলামী এবং এনসিপি, এই তিনজনকে এটার মধ্যে রাজি আছে কিনা। বিএনপি তো অবশ্যই চাইছে যে নির্বাচনের জন্য। এখন প্রশ্ন হচ্ছে এনসিপি কি নির্বাচনে পার্টিসিপেট করবে। আমার ব্যক্তিগত অনুমান হচ্ছে যে অ্যাটলিস্ট এনসিপির ভিতরের লিডারশিপ যারা, তারা মনে করেন যে নির্বাচনে না যাওয়াটা তাদের জন্য লাভজনক। এবং না যাওয়ার জন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন আহ, ধরনের, আমার কাছে মনে হয় যে আহ, কারণ সৃষ্টি করবে, যে এই কারণে আমি নির্বাচনে যাবো না, এই কারণে যাবো না। এটা তাদের একটা স্ট্র্যাটেজি বলতে পারেন। এবং এটা যে খুব একটা কাজে দেবে বলে আমার মনে হয় না। আমি ব্যক্তিগতভাবে মনে করি এনসিপি যদি নির্বাচনে না যায়, তাদেরকে বাংলাদেশের মানুষের কাছে যেই মেসেজটা যাবে সেটা হচ্ছে কি, দে আর নট সিরিয়াস অ্যাবাউট পলিটিক্স। এবং ওইটা তাদের জন্য লাভজনক হবে না যদি তারা নির্বাচনে না যায়। আর জামায়াতে ইসলামীর যে কথা, আমি আমি অ্যাবসলিউটলি কনফিডেন্ট তারা নির্বাচনে যাবে। তারা তারা অনেক কথা বলে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে জামায়াত ইসলামী যখনই সুযোগ পাবে, বাংলাদেশে এবার প্রথম তারা আহ, বিরোধী দলে যাওয়ার সুযোগটা পাচ্ছে। আই এম কোয়াইট কনফিডেন্ট যে জামায়াত ইসলামী যে এই সমস্ত লম্বা লম্বা কথা বলে, এগুলো লম্বা লম্বা কথাই, নির্বাচনে তারা ঠিকই যাবে। এটা আমার অ্যাসেসমেন্ট। সো জামাতের জন্য তাহলে আপনি মনে করছেন যে যাতে যেহেতু তারা বিরোধী দল হওয়ার সুযোগ পাচ্ছে ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশে, সেই জায়গা থেকে সেই সুযোগটা তারা হাতছাড়া করতে চাইবে না। কিন্তু এনসিপির পক্ষ থেকে তো বারবারই বলা হচ্ছে যে জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া আমরা নির্বাচনে যাব না। এই কথাটা বারবারই আসছে। এমনকি নতুন সংবিধান ছাড়া গণপরিষদ নির্বাচন না হলে আমরা নির্বাচনে যাব না। এটাও কি আপনার কাছে মনে হয় যেটা কোনো গণপরিষদ নির্বাচন একটা ইম্পসিবল সিচুয়েশন। মানে এটা কোনোভাবেই সম্ভব না। ইফ ইউ থিঙ্ক কেয়ারফুলি, যে আপনি গণপরিষদ নির্বাচনটা কিভাবে করবেন, ইট ইজ অ্যান ইম্পসিবল এইম। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, মানে আপনার যদি সময় থাকে, যে ধরেন দেয়ার আর টু ওয়েজ। বেসিক্যালি আপনি আইদার সিলেকশনে যাবেন অর ইলেকশনে যাবেন, দের ইজ নো থার্ড ওয়ে, রাইট? আপনি যদি ইলেকশনে যান, গণপরিষদ যেই গণপরিষদটা হবে, সেখানে কোনো গ্যারান্টি নাই। আমাকে জাহেদ ভাই বলেছে, ফুয়াদ ভাই বলেছে
দুজনই বলেছে যে তারা যদি বেসিক্যালি এই এই দুজনই আমার কাছে মনে হয় যে গণপরিষদে যাওয়ার মতন মানুষ, তারা যদি ইলেকশনে যান তারা হিরো আলমের সাথে ইলেকশনে হারবেন, এটা হচ্ছে তাদের কথা। এন্ড দ্য সেকেন্ড পার্ট, লেটস সে যে আপনি এভাবে গেলেন না, আপনি নির্বাচন আপনি সরাসরি সিলেকশনে যাবেন, সিলেকশনে গেলে ইটস অ্যাবসলিউট মেস। আপনি কিভাবে সিলেকশন, কারা ওখানে পাঠাবে? এই জাতির মানুষ একটা শিল্পকলার ডিজি ঠিক করতে গেলে জাতি দুই ভাগ হয়ে যায়। আপনি যদি মানে গণপরিষদের মতন জায়গায় আপনি বিএনপি যদি বলে যে আমি রুমিন ফারহানকে পাঠাবো, সাথে সাথে দেশ মানে এখানে রয়্যাল এজেন্ট ঢুকে গেছে। তো ব্যাপারটা হচ্ছে যে ইট ইজ ইম্পসিবল। আপনি কিভাবে তারপর বলবেন যে এখানে নারী কোটা নাই, এখানে হিন্দু কোটা নাই, এবং সবাইকে ম্যানেজ করতে হবে। এখন আপনি সংবিধান বিশেষজ্ঞ 50 জন মেয়ে কয়জন পাবেন? মানে দিস উড বি এ কমপ্লিট নাইটমেয়ার। দেয়ার আর প্র্যাকটিক্যাল রিজনস যে কারণে বিএনপি এবং অনেক মানুষ গণপরিষদ বিতর্ক চায় না। তো আমার কাছে মনে হয় যে গণপরিষদ যে বিতর্কটা হচ্ছে, ইট ইজ অ্যাবসলিউটলি পয়েন্টলেস প্র্যাকটিস, ইটস আনঅ্যাচিভেবল। আপনার কি মনে হয় কি কারণে তারা আসলে নির্বাচন প্রত্যাখ্যান করার কথা বলছে ফেব্রুয়ারি নির্বাচন? ও, মানে তারা তারা আমার ব্যক্তিগত ধারণা যে তারা নির্বাচনে খুব ভালো করবে না। এটা আমার কাছে, এটা আমার অনুমান, আমি আই এম নট শিওর অ্যাবাউট দেম, তাদের সাথে আমি সবসময় তার কথা হয় না, কিন্তু আমার ব্যক্তিগত অনুমান যে তারা যে নির্বাচনে খুব ভালো করবে না সেজন্য। ওকে, সো এই ক্ষেত্রে যদি এনসিপি নির্বাচনে না আসে, আওয়ামী লীগ তো নেই, নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হবে কিনা সেই প্রসঙ্গে আমি আপনার কাছে শুনবো, কিন্তু তার আগে আমি একটু রিজার্ভ করিম রনি আপনার মন্তব্য শুনতে চাই। নির্বাচনে আপনি কি ভাবছেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, যেমনটি ফাহাম আব্দুল সালাম বললেন যে নির্বাচনটা হবে, কিন্তু আমরা পাশাপাশি আবার এই সংশয় এর কথাও শুনছি যে নির্বাচনে আসলে যেহেতু অনেকেই বলছে যে একটা ষড়যন্ত্র আছে যাতে নির্বাচন না হয়, সেই ষড়যন্ত্রের সাথে আওয়ামী লীগের নাম আসছে, ভারতের কথা বলা হচ্ছে এখানে নির্বাচন হোক, এটা ভারত চায় না। এটা আমরা একজন বুয়েটের সহ উপাচার্যের বরাত দিয়েও বলতে পারি, তিনিও বিশ্লেষণ করে বলেছেন খুব সম্প্রতি। তো সেই জায়গা থেকে আমি আপনার মন্তব্য শুনি যে আসলে এই নির্বাচনটা হলে কেমন হবে আসলে, বা আদৌ জি, হবে কিনা? জি। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং যে যেখান থেকে আমাদের শুনছেন দেখছেন সবাইকে আমার সালাম, কৃতজ্ঞতা। বিশেষ করে ফাহাম ভাইকে ধন্যবাদ। ফাহাম ভাই যেখানে শেষ করলো আমি ওইখান থেকে শুরু করি। সেটা হলো, এখানে দেখেন, আমাদের গণ অভ্যুত্থান হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ সেকেন্ড রিপাবলিকে ঢুকে গেছে, সেকেন্ড রিপাবলিক কায়েম হয়ে গেছে। এখন যেহেতু সেকেন্ড রিপাবলিক কায়েম হয়ে গেছে, এখন আপনি এটাকে প্রোটেক্ট করবেন কিভাবে তার আয়োজন চলতেছে। তো আপনি যদি গণপরিষদ নির্বাচনী মিন করেন, তাহলে আপনি আবার সংবিধান সংস্কার এই কমিশন করলেন কেন? কইরা এখন দিস্তা দিস্তা কাগজ নষ্ট করলেন কেন? এতগুলো বিশেষজ্ঞ লোকরে নিয়োগ দিলেন কেন? এতগুলো মিটিং সিটিং চা নাস্তা খাওয়ায় রাষ্ট্রের টাকা নষ্ট করলেন কেন? তার মানে আসলে আপনি বিজনেসটা মিন করেন কিনা। হুম। তো এখন আবার এই যে বাংলাদেশের যে হাসিনার শাসন কাঠামো, এইটা একটা সাংবিধানিক ফ্যাসিবাদ ছিল। ফলে এই সংবিধানের মধ্যে একটা মজুবীয় আসর আছে, এটাও সত্য। ফলে এটার থেকে আপনার উত্তরণও ঘটাইতে হবে। তো উত্তরণ ঘটানোর জন্য এই যে একটা ক্যাওয়াটিক কন্ডিশন, আপনি যেটা ফাহাম ভাই বললো আনঅ্যাচিভেবল, এই জায়গা থেকে এটা করবেন, নাকি আপনি যে সংস্কার কমিশনের মধ্য দিয়ে যেভাবে যাচ্ছে এবং দলগুলো মিলে, হ্যাঁ, একটা ধারাবাহিকতার মধ্য দিয়ে যেভাবে স্ট্যাবিলিটি রেখে যেভাবে করার চেষ্টা করছে, করে ফেলতেছে, এইটা যদি করার মধ্যে দিয়ে আপনি গণতন্ত্রকে যদি ইম্পার্সোনাল করতে পারেন, প্রাতিষ্ঠানিক করতে পারেন, তাহলেই তো আপনার, পৃথিবীর অনেক দেশে গণতন্ত্র নাই, কিন্তু সে দেশের নাগরিকরা, সরি, লিখিত সংবিধান নাই, কিন্তু সে দেশের নাগরিকরা আপনার চেয়ে অনেক বেশি নাগরিক অধিকার ভোগ করে। আপনি সংবিধান পূজা আর কত দিবেন? এই যে একটা ডাউস কিতাবের বই আপনি লিখে রাখছেন, এটা তো, এটার সাথে জনগণের কোনো সম্পর্ক নেই। এটা একটা বিশেষজ্ঞদের দলিল বানায় রাখছেন আপনি, আইন ব্যবসার হাতিয়ার বানায় রাখছেন আপনি। ফলে এখানকার এই সংবিধান, হ্যাঁ, এই সাংবিধানিক আলাপ আলোচনা এবং তারপরে আবার গণপরিষদ, এগুলোর সাথে জনগণের বিন্দু মাত্র কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, আমি এই যে সাংবিধানিক কাঠামো, আমাদের সাংবিধানিক এথিক্স এবং সাংবিধানিক যে স্পিরিট, আমি এটারই বিরুদ্ধে। সংবিধান আমাদের একটা হইতে পারে 8 থেকে 16 পাতার, যেটা একটা কমন কথাবার্তা থাকবে, এবং যখন যে দল ক্ষমতায় আসবে তারা জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে আইসা যার যখন যে আইন দরকার করে নিবে। কিন্তু সংবিধানকে আপনি এখন যেভাবে একটা আইনি কিতাব বানাই ফেলছেন, এটা ইউজলেস। এটার মধ্য দিয়ে জনগণের সাথে ক্ষমতার দূরত্ব তৈরি করা হয়েছে।
বাংলাদেশের ওকে। রাষ্ট্রটা জনগণ করতে পারে না কেন? কারণ আপনি এটা টেকনিক্যাল করে ফেলছেন। এটা গেল একটা পয়েন্ট। আর একটা ইলেকশন নিয়ে অনেকদিন আগে একটা শোতে বিএনপির এক নেত্রী ছিলেন, সম্ভবত শাম্মী আক্তার বা এই টাইপের নাম ওনার, বললে যদি ভুল না করি। তো ইলেকশন নিয়ে যখন আলোচনা হলো, আমি বললাম দেখেন ইলেকশন নিয়ে আপনারা কথা না বললে মাঠে যান, প্রস্তুতি নেন। উনি আমাকে বললো আপনি কি ডক্টর ইউনূসের উপদেষ্টা? আমি কই না, উপদেষ্টা না, এটা কাণ্ডজ্ঞান বলে যে আপনি 16-17 বছর ভোটাধিকারবিহীন একটা অবস্থার মধ্যে ছিলেন। এবার আপনি অভ্যুত্থানের মধ্যে দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটাইছেন, আপনি একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাবেন। তো ভোট ছাড়া এই সরকার দিবেটা আর কি? মানে আর কি আসছে যেটা দিয়ে আপনি গণতন্ত্রে যাবেন? এখন আমাদের এখানে যে সমস্ত আপনার ব্রেন ডিফেক্ট বুদ্ধিজীবীরা মনে করে যে ভোট দিলে গণতন্ত্র হয় না, ভোট দিলে আপনার মাফিয়ারা ক্ষমতায় আসবে, এবং এটা ঠিক হাসিনার মডেল তারা চর্চা করছে। ভোটবিহীন ক্ষমতা, এইটা একটা হাসিনার মডেল। মানুষ ভালো প্রতিনিধি চিনে না, আপনি ভালো লোক, সৎ লোক, যোগ্য লোক, মানুষ আপনাকে চিনে না, মানুষ আপনাকে নির্বাচিত করবে না, মানুষ খারাপ, এই কারণে মানুষকে ভোট দিতে দেওয়া যাবে না। এটা ঠিক হাসিনা মনে করতো যে মানুষ কিভাবে খাইতে হবে এটা জানে না, এই জন্য ডিম ফ্রিজে রাখতে হবে, মানুষ রাইট, কখন রাইট, একদম। চলতে হবে এই জন্য কাঁঠালের বার্গার খাইতে হবে। এটা হাসিনার ফর্মুলা। ফলে আপনি এই যে টেইরানি অফ মেরিট, যেটা আপনি প্রচন্ড মেধাবী, প্রচন্ড কৌশলবাদী, প্রচন্ড জ্ঞানী, কিন্তু আপনি জনগণকে আন্ডারমাইন করেন, তার মানে আপনি ডেমোক্রেসি মিন করেন না। আপনি আউট এন্ড আউট একটা ফ্যাসিস্ট প্র্যাকটিস। আপনি বিপ্লবের নামে হয়েছে অভ্যুত্থান, এর কাছ থেকে বিপ্লবের ফল সারাদিন আশা করেন, করে আপনি ক্ষমতা লুইটা পুইটা খাওয়ার একটা সুন্দর ফোন দিয়ে আটকাইছেন, এবং মডেলটা হলো হাসিনার মডেল। ফলে ইলেকশন না হওয়ার কোনো কারণ নাই। 2 নাম্বার পয়েন্টে বলি, এখন যে একটু অরাজকতা, এখন যে বিশৃঙ্খলা, এখন যে চারদিকে চাঁদাবাজি, ইলেকশন যদি না হয় তাহলে লাভ কার? এই যারা চাঁদা টাদা নিতেছে এদের লাভ। ফলে এই বিশৃঙ্খলা, এই চাঁদাবাজের দায় যারা ইলেকশন ঠেকাইতে চায় তাদের নিতে হবে। ফলে আপনারা যদি মনে করেন চাঁদাবাজি খুব খারাপ জিনিস, আবার ইলেকশন হইতে দিবেন না, কোনো কিছু করেন, তাহলে আপনারা যে চাঁদা টাদা নিচ্ছেন, এই অবস্থা যে বজায় রাখতে চান, ক্ষমতাকে যে এইভাবে কুক্ষিগত করে রাখতে চান, সেটার দায় আপনাদের নিতে হবে, 1 নাম্বার। আর এখন হইলো এই সরকারের অধীনে হাসিনা এবং ভারত নির্বাচন চাচ্ছে না। ফলে আপনার নির্বাচন না চাওয়ার রাজনীতিটা আওয়ামী লীগ এবং ভারতের সাথে অ্যালাইন করতেছে। ফলে আপনার রাজনৈতিক প্রজ্ঞা, হ্যাঁ, নির্বাচন দিনের শেষে বিরোধিতার জায়গায় যদি যে ঠেকে, আপনার পরিণতি এমন জায়গায় যাবে, হ্যাঁ, একটা মরা, একটা বাতিল কয়লার দাম থাকতে পারে, কিন্তু আপনার কোনো দাম থাকবে না। ধন্যবাদ আপনাকে। ফাহাম আব্দুল সালাম, একটু অন্য প্রসঙ্গে যাবো, কিন্তু এর আগে যে প্রশ্নটা রেখেছিলাম আপনি যদি সেই বিষয়ে একটু বলতে চান। আর রেজাল্ট রনি মোটামুটি এক্সপ্লেন করেছে, আমার ধারণা আপনি এগ্রি করছেন। যদি কিছু অ্যাড করতে চান কেন? না, অন্য প্রশ্নটাই করেন। হ্যাঁ, অন্য প্রসঙ্গে যদি আমি যাই তাহলে একটু আসতে চাইছি যে আমরা দেখলাম যে অ্যাডভোকেট ফজলুর রহমানের বাসার সামনে মব হচ্ছে। তো এখানে এখন বোধহয় এটা থেমে গেছে, সরিয়ে দেওয়া হয়েছে তাদের, কিন্তু এই যে প্রবণতা, এই প্রবণতাটা কিন্তু আমরা দেখে আসছি গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে মবের কালচার। এটা যখন হলো, অনেক আলোচনা সমালোচনা হলো, কিন্তু আমরা আশা করেছিলাম যে থেমে যাবে, তো থেমে গেল না। অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে যে অভিযোগটা আসছে এবং তিনি যে মন্তব্যগুলো করছেন, সেই মন্তব্য নিয়ে হয়তো আপনার অবজারভেশন আছে, আমার অবজারভেশন আছে, অনেকের অবজারভেশন থাকতে পারে, আমরা এগ্রি না করতে পারি, কিন্তু আমাদের তো একটা কি বলবো আপনার আহ, প্রতিবাদের একটা ভাষা থাকতে হবে। সেই প্রতিবাদের ভাষাকে একটা মানুষকে যাচ্ছে তাই গালি দিয়ে বাড়ির সামনে গিয়ে তাকে মেরে ফেলার কথা বলে, তাকে গ্রেফতারের কথা বলে, জেলে পাঠানোর কথা বলে, এই যে প্রবণতা আমরা দেখছি, আমি একটু আপনার কাছ থেকে এই বিষয়ে শুনতে চাই, যেটা থেকে আমরা বের হতে পারছি না কেন। এটা আমার জন্য খুব কঠিন একটা প্রশ্ন, সত্যি কথা বলতে। আমি একটু অন্যভাবে কথাটা বলি, দেখেন, হুম, আমি ভুলে যাইনি আমাদের অবস্থা কতটা খারাপ ছিল, শেখ হাসিনার ক্ষমতা কতটা নিরঙ্কুশ ছিল, এটা আমি ভুলে যাইনি। এবং যখন আমাদের অবস্থা খুবই খারাপ ছিল, তখন বাংলাদেশের কয়েকজন মানুষ, হাতে গোনা কয়েকজন মানুষ আশার আলো জ্বালিয়ে রেখেছিল। এর মধ্যে ছিল রুমিন ফারহানা, আমাদের জাহেদ ভাই, তুহিন মালিক, প্রয়াত পিয়াস করিম, মাহমুদুর রহমান। আমি এনাদেরকে হিরো মনে করি। এবার অন্যদিকে যারা জুলাই আগস্ট মাসে আন্দোলন করেছে, দে আর মাই ব্রাদার্স, আই ক্যান নেভার বিট্রে দেম। তো এবং আমার এটা একটা খুব দুর্বিষহ অবস্থা আমার জন্য ব্যক্তিগতভাবে। আমি আমার ওই ছোট ভাই আবিদের কথা বলতে চাই যে আপনারা প্লিজ কাউকে ছেড়ে যান না, কেউ এটা কাউরে নিয়ে ছেড়ে দেন না। কেউ কাউকে ছেড়ে যান না। আই ফিল দ্যাট, এবং আই ফিল ভেরি ব্যাড যে আমাদের দেশের মানুষ
মানে ওই যে কবি বলেছেন না যে স্বাধীনতা পেলেই আমরা ছাপরি হয়ে যাই। মানে ইট ইজ সো স্যাড যে আমরা এখন রাজনীতি হয়ে গেছে যে আপনি একজন লোককে অপছন্দ করবেন, অপছন্দ করে তাকে প্রচুর গালি দিবেন, এবং এই যে গালি দিবেন এটার একটা গাল ভরা নাম হচ্ছে ন্যারেটিভ বিল্ডিং, এবং দ্বিতীয় নাম হচ্ছে এটি আমার রাজনীতি। এবং বিশ্রী ভাষায় মানুষকে গালি দিয়ে অপদস্থ করে, হেনস্থা করে। It is so sad for me যে I cannot take sides. They're all my brothers. And খুবই দুর্ভাগ্যজনক জিনিস। আমি মানে রড স্টুয়ার্টের একটা গান আছে, আমি ওটা দিয়ে বলি, I don't want to talk about it. Um, I don't want to talk about it, how you broke my heart. এবং সত্যি কথা, এটা আমার জন্য খুব দুর্বিষহ জিনিস যে আমরা আন্দোলন করলাম, হাসিনাকে সরালাম, and we forgot everything. Very sad. রাইট। সেই জায়গা থেকে আমি একটু বলি যে যারা সেই সময় যে ভূমিকা রেখেছে, আপনি রুমিনের কথা বললেন, অ্যাডভোকেট ফজলুর রহমান সবসময় আপনার এর আগেও দেখেছি প্রতিবাদী বক্তব্য তিনি রেখেছেন। কিন্তু এর পরের মন্তব্যগুলো আমি অ্যাডভোকেট ফজলুর রহমানের প্রসঙ্গ যদি বাদ রাখি, যদি আমি ব্যারিস্টার রুমিন ফারহানার কথা বলি, তো ব্যারিস্টার রুমিন ফারহানার নির্বাচন কমিশনের সীমানা নির্ধারণ নিয়ে শুনানিকে কেন্দ্র করে যে আলোচনা হলো, এর পরবর্তীতে যে আলাপগুলো সামনে আসলো, আমরা একটা এই বিষয়টা নিয়ে কথা বলবো। কারণ আমরা দেখলাম যে রুমিনের একটি পোস্ট নিয়ে এখন খুব আলোচনা হচ্ছে, যেখানে রুমিন গণঅভ্যুত্থানের একজন নায়ককে কোট আনকোট ফকিন্নি বলেছেন। এবং আমি মনে করি যে এই গালিটি হয়তো তিনি গালির ক্ষেত্রটি তিনি তৈরি করে দিয়েছেন, কিন্তু গালিটি এই গালি না হয়ে অন্য গালি হতে পারতো কিনা, এই বিষয়টা একটু শুনবো আপনার কাছে। প্রসঙ্গে যদি আপনি কিছু বলতে চান, হাসনাত আব্দুল্লাহর মন্তব্য এবং পাল্টা মন্তব্য, সেটার জবাবে ব্যারিস্টার রুমিন ফারহানার, আমি একটু আপনার কাছে শুনতে চাই। অবস্থাটা এরকম যে যে পতিত আওয়ামী লীগ এত নির্যাতন নিপীড়ন করেছে, তাদের সাথে ছিলেন আমাদের এখানকার গণঅভ্যুত্থানের সম্মুখ সারির কয়েকজন নেতা, তাদের নাম জড়িয়ে যায়। এটা আমাদের জন্য খুব বিপজ্জনক। আমরা আসলে মানে ভুলে যেতে চাই, প্রসঙ্গগুলো আসে ভুলতে চাই, এবং আমরা তাদের যে ব্যাখ্যা এক্সপ্লেনেশন তাদের সাথে থাকার, সেই এক্সপ্লেনেশনটাকে গ্রহণ করে আমরা থেমে যেতে চাই, কিন্তু বারবারই সে প্রসঙ্গগুলো সামনে আসে। আমার কাছে মনে হলো যে এবারও হাসনাত আব্দুল্লাহ ইচ্ছা করেই সামনে নিয়ে আসলেন রুমিন ফারহানাকে আওয়ামী বিষয়ক সম্পাদক বলার মধ্য দিয়ে, এবং তার যে ভূমিকা ছিল এর আগে সে বিষয়টা সামনে আসলো। আপনার মন্তব্য শুনি। এসিন দেখেন, ওই গালিগালাজ নিয়ে মানে আমি কথা বললেন একটু সমস্যা, বুঝলেন তো? মানে মানে ব্যাপারটা হচ্ছে যে দুষ্টরা, না না, এই দুষ্টু ছেলেরা আবার মিম বানাবে, বুঝলেন তো? ওইটা তো আই এম নট রিয়েলি কোয়ালিফাইড ফর দ্যাট। তবে আবার একটা কথা আছে এখানে, একটা হচ্ছে যে দেখেন, আহ, আমাদের অবস্থা এত হাইটেন্ড পলিটিক্সে, এটা খুব বিপজ্জনক অবস্থা যে সবাই রেগে আছে। আমি এনসিপি নেতাদেরকে জেনারেলি দেখি যে জয়া বচ্চনের থেকে তাদের রাগ বেশি, সব সময় হিটেড। এবং এটা একটা পিকিউলিয়ার সিচুয়েশন আমার কাছে মনে হয়। এবং এই যে গালিগালাজের যে পরিস্থিতি, এটা কিন্তু এই কারণেই তৈরি হচ্ছে, মানে যেটা আপনাকে আগে বললাম যে একে গালি দিবে, একে গালি দিবে, দিস ইজ নট গুড। বাংলাদেশের মানুষ আমাদের কাছ থেকে এটা এক্সপেক্ট করে না, এবং এটার জন্য প্রত্যেকটা পক্ষ দায়ী আছে। মানে আমি কাউকে এখানে এক্সোনারেট করছি না, প্রত্যেকটা পক্ষের দায়। ডেফিনেটলি মানে রুমিন আওয়ামী লীগের লোক না, ডেফিনেটলি না। আপনি তাকে 100টা কারণে থেকে অপছন্দ করতে পারেন, কিন্তু আমরা দেখেছি যে গত 15 বছর শি ফট ফর বিএনপি এন্ড এগেইনস্ট আওয়ামী লীগ, দ্যাট ইজ ট্রু। ঠিক সেরকম ভাবে হাসনাত আব্দুল্লাহ অতীত যাই হয়ে থাকুক, অতীতে সে আওয়ামী লীগের ছাত্রলীগের হয়ে কাজ করেছে, এটা সত্যি কথা, আমি জানি। বাট লেটস স্টার্ট আ নিউ বিগিনিং। মানে আমরা যদি সার্বক্ষণিক ভাবে চিন্তা করি যে আমরা অতীতে কি করেছি, আমরা কিভাবে এদের সামনে আগাবে? এভাবে তো সামনে যাওয়া সম্ভব না। আমি তো জানি যে প্রচুর মানুষ মিডিয়াতে আছে যারা আওয়ামী লীগের আমলের বেনিফিশিয়ারি, বাট আমাদের একটা দায়িত্ব আছে। সেই দায়িত্বটা হচ্ছে যে আমাদের মহৎ হতে হবে। আপনি যদি কনস্ট্যান্ট একটা মানুষকে এভাবে উত্ত্যক্ত করেন যে তুই আওয়ামী লীগের সময় কি করছিস, আওয়ামী লীগের সাথে কি করছিস, তাহলে তো মানে আপনি কোনোদিন সামনে আগাতে পারবেন না। এবং at some point people would ask যে তোমরা আওয়ামী লীগ থেকে কোন দিক থেকে ভালো?
তো আপনাকে মানুষকে আস্থায় নিতে হবে, আপনাকে চিন্তা করতে হবে যে ওকে, পিপল হ্যাভ মেড এ মিস্টেক অ্যান্ড লেটস ফোকাস টুয়ার্ডস দ্য ফিউচার। আমাদের সামনে অনেক কিছু করা সম্ভব, কিন্তু এটা আমরা কখনোই অ্যাচিভ করতে পারবো না যদি সার্বক্ষণিক ভাবে আমরা একজনের সাথে আরেকজন লেগে থাকি। ও আওয়ামী লীগ, ও দালাল, ও ইন্ডিয়ার দালাল, এইভাবে আপনি ইউ ক্যানট রান এ গভর্নমেন্ট, ইউ ক্যানট রান এ কান্ট্রি। এটা ভেরি আনফর্চুনেট যে Very আমাদের যারা unfortunate. অ্যাডাল্ট, যারা যাদের দায়িত্ব থাকার কথা, তারা এত দায়িত্বহীন আচরণ করছেন, এটা খুবই দুর্ভাগ্যজনক। একদমই তাই। বাই দ্য ওয়ে, আমি কিন্তু, রিসা- আপনারা হয়তো খেয়াল হুম, করেছেন যে আপনি, যে আমি কিন্তু কোনো গালিগালাজ করি না, আমি ভালো আমি হয়ে সেটাই গেছি। লক্ষ্য করলাম, আমি খুব সচেতন ভাবে গালি একটা করে দেওয়া যেত, রাইট? না কিন্তু না, আমি আমি আজকে সবার আপনার অলক্ষ্যে আমি ভালো হয়ে গেছি। খুব ভালো হয়ে গেছেন। রেজাউল করিম রনি, আমি আপনার মন্তব্য শুনি যে নিউ বিগিনিং এর কথা যেটা আমরা শুনলাম, সবাই মিলে একটা নতুন সূচনা, এবং সেই জায়গাটা আমরা প্রত্যাশা করছি কিন্তু হচ্ছে না। আমার তো মনে হচ্ছে যে আমরা পিছিয়ে যাচ্ছি। মানে আই মিন গণঅভ্যুত্থানের পরে শুরুর দিকেও যে প্রত্যাশাটা ছিল, এখন মনে হয় সে হোপটা অনেকের কমে যাচ্ছে, ফ্যাকাশে হয়ে যাচ্ছে। এখন আমরা সেই হোপটা নষ্ট না করে নতুন করে আবার আশার সঞ্চার করতে পারি কিনা, এবং সেটা তো আমরা বললেই হবে না, সবার কি করণীয় আসলে। রাইট, দেখেন একটা কথা বলি, সেটা হলো আপনি বিজয়ী হওয়ার পরেও আপনি পরাজিত হতে পারেন, হেরে যেতে পারেন, যদি পরাজিতের খাসিলত আপনার মধ্যে থেকে যায়। ফলে এখন এই জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের সামনে একটা কমন মডেল আছে যে কেমন আপনি হবেন না, সেটা হলো হাসিনার মডেল। আওয়ামী লীগের একটা মডেল আছে যে এরকম হওয়া যাবে না, এরকম করা যাবে না। এখন এটা যদি আপনি মাথায় রাখেন, আওয়ামী লীগের আমলে কি করা হয়েছে? আওয়ামী লীগের আমলে তুই মানে যে কাউকে, মানে তুই তো ৭১-এর চেতনার বিরুদ্ধে বা রাজাকার, মানে পলিটিক্যাল ইউজ অফ দ্য পাস্ট, আহমদ যে কথাটা বললো। তো আপনি যদি সবসময় অতীতকে একটা পলিটিক্যাল লজিক আকারে ব্যবহার করতে থাকেন আপনার প্রতিপক্ষকে বা আপনি যাকে অপছন্দ করেন তাকে ঘায়েল করার জন্য বা তাকে ডিসমেন্টাল করার জন্য, তাহলে তো আপনি কখনোই ন্যাশন বিল্ড আপ করতে পারবেন। আমাদের এখানে দেখেন মূল প্রবলেমটা হলো আমরা মানুষকে কোন দৃষ্টিভঙ্গিতে দেখব সেইটা অ্যাচিভ করতে পারিনি। কারণ আওয়ামী লীগ এখানে আপনার এখানে যেটা করতো, একটা এমন একটা প্রতিযোগিতাপূর্ণ প্রতিহিংসাপূর্ণ রাজনৈতিক সংস্কৃতি তৈরি করছে, একজন আরেকজনকে সিম্পলি চর দখলের রাজনীতি, যেটা মানে চর দখলের যে মানসিকতা, হ্যাঁ, এটা পরিবার পর্যন্ত ঢুকে গেছিল, মানুষ মানুষের প্রতিযোগী হয়ে গেছিল। ফলে ৫ তারিখে দেখেন আপনি অন্য কোনো কিছু যদি বাদও দেন, সবচেয়ে বড় অর্জনটা কি? সবচেয়ে বড় অর্জনটা তো সলিডারিটি। আপনি যে মরতে রাজি হয়ে গেলেন একটা মানুষের জন্য, আবু সাইদের জন্য, একটা ছাত্র যার বিসিএস এর কোন রকম কোনো চিন্তা নাই, যার কোনো দরকারও নাই, সেও যে রাস্তায় নেমে আসলো, নিজের জীবন আপনি উৎসর্গ করার জন্য রাজি হয়ে গেলেন, আপনি এই লেভেলের সলিডারিটি দেখাইলেন। তার মানে কি? আপনি মানুষের মর্যাদা বোধের যে ধারণাটা হারাই গেছিল আওয়ামী লীগের আমলে, সেটাকে পুনরুজ্জীবিত করলেন। সেটা আমরা অ্যাচিভ করি, এটা আমাদের সবচেয়ে বড় অর্জন। তো ফলে এখন আপনি মানুষকে দেখবেন আপনার প্রতিপক্ষ কে, তার রাজনৈতিক মতাদর্শ কি, এটা পরের বিবেচনা। আগে হলো আপনি কোন দৃষ্টিভঙ্গিতে তাকে দেখবেন, সেই দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে আপনি ৫ তারিখে যেটা অর্জন করছিলেন সেটা তো হবে আপনার স্টার্টিং পয়েন্ট। সেটা স্টার্টিং পয়েন্ট হচ্ছে না, আপনার স্টার্টিং পয়েন্ট হচ্ছে আপনি আগের মতো আপনার দখলদারিত্ব ঠিক আছে কিনা, আপনার হিস্সা ঠিক আছে কিনা, আপনার রাজনৈতিক মতাদর্শকে অপমান করা হইলো কিনা, আপনার রাজনৈতিক দলকে ছোট করা হলো কিনা, আপনার পীরকে কেউ গালি দিল কিনা বা খাটো করলো কিনা, আপনি তাকে আরো ভয়ঙ্কর ভাবে ঝাঁপায় পড়েন। হ্যাঁ, আরেকটা হলো আপনার এখানে দেখেন আমরা বাংলাদেশের সোসাইটিতে প্রবলেমটা কোথায়, আমরা মোরালিটিটা সবসময় অন্যের কাছ থেকে আশা করি যে ও খুব ভালো হবে, আমার যে ভালো হওয়ার দরকার আছে, আমি যে নিজ দায়িত্বে সৎ থাকা আমার দরকার, অন্য ভালো বলবে এই জন্য না, পরীক্ষাটা যে আমার সাথে আমার, এই ব্যাপারটা আমরা ভুলে যাই। যে কারণে ৫ তারিখের আমাদের এই যে নিউ বিগিনিং এর কথা বললেন, যে ও ডেফিনেটলি আমাদের শুরু থেকে আরম্ভ করতে হবে একদম, বা আরম্ভ থেকে শুরু করতে পারতে হবে, কিন্তু সেটা করার জন্য আমাদের মানুষের প্রতি মানুষের যে দেখেন এই যে দৃষ্টিভঙ্গি, মানুষকে আপনি কোন দৃষ্টিতে দেখবেন, সেইটার যে প্র্যাকটিসটা এতদিন ছিল, সেটা থেকে আমরা ৫ তারিখে একটা উন্নত জায়গায় পৌঁছেছি। সেটা আপনাকে রক্ষা করতে পারতে হবে প্রথমত। সেটা যদি আপনি রক্ষা করতে না পারেন, মানুষের প্রতি মানুষের এই দরদ, এই মমতা, এই ভালোবাসা, এই ভ্রাতৃত্ব যদি আপনি অর্জন করতে না পারেন, তাহলে আপনি ন্যাশন তৈরি করতে পারবেন না। আমরা একটা জাতি হওয়ার বদলে কয়েকটা সম্প্রদায় যে কথায় কথায় বিভক্ত হয়ে যায়, একটা ইস্যু আসলেই পক্ষে বিপক্ষে যে ভাগ হয়ে যায়, এইটার কারণটা হলো
এটার কারণটা হলো আমরা আমাদের আত্মমর্যাদা বোধের আলোকে আমরা আচরণ করি না। আমরা প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য ওর গায়ে যদি ময়লা লাগানো থাকে তার চেয়ে বেশি ময়লা আমি নিজের গায়ে লাগাই তারপরে ঝাঁপাই। সো এই জন্য একদমই আমাদের তাই, এবং সেটা আত্মমর্যাদা বোধটা সেটা ফেরানো আসলে জরুরি। আমরা বলছি বারবার, এর আগেও আমরা এই আলোচনা করেছি, কিন্তু পরিবর্তন তো আসলে দেখছি না রনি। সেই জায়গা থেকে মানে এই প্রশ্নটা বারবারই আসে যে পরিবর্তন কি করে আসবে। আমরা হয়তো বলেই যাব, আশা করছি যারা অংশজন আছে তারা একসময় বুঝতে পারবে যে গণ অভ্যুত্থানের মূল যে পাওয়া সেটা হচ্ছে ঐক্য। নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা যে আমরা বলছি, যে রাষ্ট্র সংস্কারের কথা বলছি, নইলে কিছুই হবে না আসলে। আমি একটু অন্য প্রসঙ্গে যাই, ফাহাম আব্দুল সালাম আপনার কাছে আসি। আমরা দেখলাম যে নিউ ইয়র্কের বাংলাদেশ কনসুলেট অফিসে আপনার সেখানে প্রোগ্রাম ছিল, ওখানে ঢোকার সময় তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্থার চেষ্টা করেছে এখানে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা। এই ঘটনাটি যে এখানে ঘটলো, আমার প্রশ্ন অন্য জায়গায়, যে কি করে ঘটলো এখানে, কতটুকু নিরাপত্তা এখানে নেওয়া হয়েছিল, আসলে প্রয়োজনীয় নিরাপত্তা নেওয়া হয়েছিল কিনা, না নেওয়া হলে কেন নেওয়া হয়নি, সেগুলোতে আমি আলোচনা যেতে চাইছি না। কিন্তু আমি আলোচনা করতে চাইছি যে এই যে ঘটনাটি ঘটলো এবং সেখানে আপনার জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে বিক্ষোভ করলো, তাকে হেনস্থা করার চেষ্টা করা হলো। আমার প্রশ্ন হচ্ছে যে যখন আম, কেউ কোনো ভুল পদক্ষেপ নিয়ে ফেলে বা তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আসে, সেই ধরনের ঘটনায় আমরা তো আসলে এখন যারা কথা বলছে, যারা আমি বলবো আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে টেলিভিশনে যারা কথা বলছে, তাদের অনেক সমালোচনা শুনি। আমি যদি স্পেসিফিক্যালি বলি তাহলে বলবো যে সফট আওয়ামী লীগের যারা আছে, কালচারাল ফ্যাসিস্ট যারা একসময় ছিল, ঠিক তাদের মতো করে অ্যাক্ট না করলেও এখনো অনেক কালচার, কি বলবো, এই জায়গা থেকে সফট আওয়ামী লীগের আছে যারা কথা বলে যাচ্ছে। আমরা তো এই ঘটনা নিয়ে তাদের কাছ থেকে সেরকম বয়ান শুনলাম না, তাদের কাছে সেরকম প্রতিবাদ শুনলাম না, সেরকম ঝাঁঝালো বক্তৃতা শুনলাম না। আমি আপনার মন্তব্য শুনতে চাই ফাহাম আব্দুল সালাম। ও মানে দেখেন না, বাংলাদেশের এই যে যারা আপনি কালচারাল ফ্যাসিস্ট বলেন, এটা যে রেলেভেন্স সেটা হচ্ছে বেসিকলি আওয়ামী লীগের আমলে যারা উচ্ছিষ্টভোগী, তো তারা তো এই দেশের ভালো চায় না। তারা দে আর ভেরি ট্রাইবাল পিপল। তাদের একমাত্র কাজ হচ্ছে গিয়ে এই আওয়ামী লীগের যেই একটা ডিস্ট্রাকটিভ পলিটিক্স, এটার মধ্যে মানে অংশগ্রহণ করে পুরো দেশটাকে দুই ভাগ করা। তো তাদের কাছ থেকে আপনি কোনো সুবিবেচনা কখনোই আশা করবেন না, এবং তারা খুবই লুজার মেন্টালিটির মানুষ। এবং তারা এভরিথিং, আপনারা এরকম নিচ প্রকৃতির মানুষ যে তারা, আমি নিজের চোখে দেখেছি যে আবু সাইদকে নিয়ে তারা জোক করে, আই ক্যানট বিলিভ দিস, এই ছেলেটা মারা গেছে, এন্ড দে স্টিল ডু ইট। মানে এরকম একটা তো তো হচ্ছে, আমি একটু এখানে অ্যাড করে রাখি, আপনি যেটা বলছেন যে আবু সাইদকে নিয়ে যোগ করছে, একটা তো হচ্ছে যারা একদম সরাসরি আওয়ামী লীগের পক্ষে কথা বলছে তাদের অবস্থান, কিন্তু আরেকটা গ্রুপের কথা বলছি যারা এখনো কি বলবো সুশীলের ভূমিকায় আছে, ঠিক সফট আওয়ামী লীগের আমরা জানি কিন্তু সবাই জানেন না, তাদের ভূমিকা নিয়েও আমি একটু শুনতে চাই আপনার কাছ থেকে। ও ইউ হ্যাভ টু ডিল উইথ ইট। বেসিকলি আপনাকে যারা আওয়ামী লীগ যারা বিশ্বাস করে, আওয়ামী লীগ একটা কালকে যারা বিশ্বাস করে, তারা তো পৃথিবীর থেকে নাই হয়ে যাবে না। কিন্তু তার আমি আই ডোন্ট থিঙ্ক বাংলাদেশে যদি আপনি রাজনীতি করতে চান, যদি অ্যাকচুয়াল রাজনীতিতে পার্টিসিপেট না করেন, এই ন্যারেটিভ বিল্ডিং আপনি দীর্ঘদিন করতে পারবেন না। তাছাড়াও তাদের একটা মহা বিপদ আছে, এই জিনিসটা আপনারা অনেকেই মানুষ খেয়াল করেন না। আওয়ামী লীগ কিন্তু সবার আগে পরাস্ত হয়েছে 2017-18 সালের দিকে, আমি ক্লিয়ারলি অনলাইন মিডিয়াতে। তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় মানে অ্যাকচুয়াল পরাস্ত হওয়ার অনেক আগে এই ন্যারেটিভ বিল্ডিং এর যে ওয়ার, এই ওয়ারে তারা 2017-18 পরাস্ত হয়ে গেছে। তো তাদের ওই কেপাবিলিটিটা বেশি নাই। প্রবলেম হচ্ছে কি, আমি জিনিসটা কিভাবে দেখি না, আমি জিনিসটা থেকে খুব রিয়ালিস্ট পয়েন্ট অফ ভিউ থেকে, যে আমাদের এখন বাংলাদেশের যে মূল সমস্যা সেটা অর্থনৈতিক সমস্যা, এটা রাজনৈতিক সমস্যা না। আমাদের 1/3 অফ ইউথ আনএমপ্লয়েড। আপনি যদি এদের এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে না পারেন, আপনি যদি বাংলাদেশের ল এন্ড অর্ডার ঠিক করতে না পারেন, তাহলে যে আওয়ামী লীগের ন্যারেটিভ সেটা ধীরে ধীরে এটা এটা পারচেজ থাকবে। কারণ হচ্ছে কি যে এক মানুষ একটা কম্পেয়ার করবে যে ওই আমলে তো ভালো ছিলাম। এখন কথা হচ্ছে যে আমাদের পুরা ফোকাস দেওয়া উচিত আমাদের রাজনীতি, এই অর্থনীতি নিয়ে এবং আমাদের ল এন্ড অর্ডার নিয়ে। কিন্তু সমস্যা জয় হচ্ছে যে নগরের। আমাদের যারা পলিটিক্যাল অ্যাক্টর, তারা নিজেদের মধ্যে কামড়া কামড়ি করতে এত তারা আগ্রহী যে তারা ভুলেই যাচ্ছে যে আমাদের অ্যাকচুয়াল রিস্ক কি। আমাদের যে বেকারত্ব, আই বিলিভ পার্সোনালি এটা একটা সিকিউরিটি থ্রেট। আমাদের যেই লেভেলের
বেকারত্ব, এই লেভেলের বেকারত্ব রেখে আপনি সংস্কার পারবেন না, গভর্নেন্স পারবেন না, চাঁদাবাজি হবে, প্রত্যেকটা জিনিস এটার সাথে লিঙ্কড। আমাদের ইকোনমি রিভাইভ করতে হবে। এবং পার্সোনালি মাহফুজ যেখানে অ্যাটাকড হয়েছে, এটাকে আমি কোনো বিগ ডিল মনে করি না। এই ধরনের ঘটনা আওয়ামী লীগের যারা লুজার তারা করবে বিদেশে, ওই একটু গালিগালাজ করবে, ওই ডিম মারবে, এইটা খারাপ জিনিস, খুবই আমার কাছে খুব দুঃখ লাগে। বাট অ্যাজ ফার এজ ফিজিক্যাল হার্ম ইজ কনসার্ন, এটা ওই লেভেলে অন্তত আমেরিকায়, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এই সমস্ত দেশে এসকেলেট করবে না বলে আমার অনুমান। এবং কিন্তু এই ধরনের ছাত্রীর মতন আচরণ এটা আওয়ামী লীগেরা করবেই, এটা থেকে ওকে, মানে কোনো রেহাই নাই। আমি আসবো আবার আপনার কাছে। রেজাউল করিম রানী, আপনার মন্তব্য শুনতে চাই। এই ধরনের আচরণ আওয়ামী লীগ করবে, কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে, এই ধরনের আচরণের বিরুদ্ধে তো আমরা সেভাবে আসলে এখন যারা কথা বলছেন শুনছি না বলতে। আপনার মন্তব্য শুনি। দেখেন, আমি একটা কথা বলছিলাম যে আগামী দিনের রাজনীতি নির্ধারিত হবে হুম, মানে সমস্ত দলগুলোর ক্ষেত্রেই, যে আওয়ামী লীগের ব্যাপারে কে কি পজিশন নিচ্ছে তার আলোকে। মানে আওয়ামী লীগকে আপনার সফিস্টিকেটেড ওয়েতে ডিল করতে পারতে হবে। হ্যাঁ, আওয়ামী লীগ কি, এখন আওয়ামী লীগকে সফিস্টিকেটেড ওয়েতে ডিল করার জন্য যেটা করতে হবে আমাদের, সেটা হলো সমাজের এই যে জলীয় বুদ্ধিজীবিতা এবং তোরা লিকুইড সমাজ, এইটা বন্ধ করতে হবে। মানে যারা আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ সমর্থন করত, তারা তো সমর্থন করা মানেই কিন্তু অন্যায়কারী না, অপরাধী না, ভুল করা। তারা একটা ভুল মতাদর্শ বিশ্বাস করতো। এখন এই যে ভুল মতাদর্শ বিশ্বাস করতো, এইটা এইটার থেকে আপনার তো একটা পলিটিক্যাল কাউন্সিলিং লাগবে। ধরেন একটা লোক নেশা করে, গাঁজাখোর, হুম, তাকে আপনি কাউন্সিলিং করেন না, তাকে আপনি রিহেবে দেন না। তো সমাজে একটা মানুষ আওয়ামী লীগকে রাজনীতি মনে করে, এটা ডেঞ্জারাস তো তার জন্য। হ্যাঁ, একটা রং থিং সে বিশ্বাস করে, একটা ভুয়া জিনিস সে বিশ্বাস করে, মানে বিশ্বাস করে মানে কালচারাল ফ্যাসিজম নিয়ে একটু আপনার কাছে শুনতে চাই। সেখান থেকে আমরা কি করে মুক্ত হব, এই রাইট। বিষয়টা যদি আপনি ফলে একটু আপনি বলেন। এটা করার জন্য, এবং এই যে দেখেন, এইটা আওয়ামী লীগকে রাজনীতি মনে করে এরকম, এটা তো সাধারণ জনগণ, ফলে সাধারণ জনগণকে এখন আমি মনে করি একটা নির্বাচন হলে যেটা হবে, আপনি তো ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন করলেন না, আমরা বারবার বললাম শুরুর থেকে। এই নির্বাচনের মাধ্যমে একজনের রিকনসিলিয়েশন হবে গ্রামে গঞ্জে, কারণ যারা আত্মীয় স্বজন আছে অন্য মার্কাগুলোতে কনভার্ট হবে। কিন্তু এই যে করাপ্ট কালচার ইন্ডাস্ট্রি, এখানে করাপ্ট কালচার ইন্ডাস্ট্রি, এরা আওয়ামী লীগ দেখেন 3-4টা কার্ড যে খেলে, একটা হলো মুজিব কার্ড, সাংস্কৃতিক কার্ড, হ্যাঁ, হিন্দু কার্ড। এই কার্ডগুলো খেলা বন্ধ করতে হবে। এবং এই কার্ডগুলো খেলা কিভাবে বন্ধ করবেন, আপনি যেটা বলেন যে সাংস্কৃতিক ফ্যাসিবাদ আপনি রুখবেন কিভাবে, সেইটা রুখার জন্য আমাদের এখানে যে সংস্কৃতিটা চর্চা হয়েছে, আমাদের এখানে জ্ঞানের যে ধারণা, এটা আওয়ামী ধারণা, আমাদের এখানে গণতন্ত্রের যে ধারণা, এটা আওয়ামী ধারণা। ফলে এখানে একটা ডেমোক্রেটিক মানে সংস্কৃতি আপনার নির্মাণ করতে হবে। এবং ডেমোক্রেটিক সংস্কৃতির জন্য আমাদের যেটা মনে রাখতে হবে, সেটা হলো টলারেন্সি ফার্স্ট, ডেমোক্রেসি সেকেন্ড। এবং টলারেন্সির কথাটা যখন আপনি আসবে, তখন এটা আসবে যে আমি আমার ভিন্ন মতকে, আমি আমার ভিন্ন রুচিকে, আমি আমার ভিন্ন চর্চাকে, আমি আমার ভিন্নতা, আমার চেয়ে ভিন্ন ব্যতিক্রমকে রেসপেক্ট করি এবং সহ্য করি, একসাথে নিয়ে কোএক্সিস্ট করতে আমার কোনো বাধা নেই। এইরকম একটা রাজনৈতিক পরিমণ্ডল আপনার তৈরি করতে হবে। এবং সেই পরিমণ্ডল তৈরি করার জন্য 5 তারিখে একটা সুবর্ণ সুযোগ আপনার তৈরি হয়েছে, এবং 5 তারিখেও এটা লক্ষণ দেখা গেছে। আচ্ছা, আমি ফিরছি। ফাহাম আব্দুস সালাম, আমরা দেখছি যে বাংলাদেশে নতুন করে উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠছে, এরকম কথা অনেকেই বলছেন। সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও বলেছেন যে বাংলাদেশে নতুন করে উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠছে, যা রুখে দেওয়া না গেলে বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হবে বলে তিনি সতর্ক করেছেন। পাশাপাশি আরেকটি জিনিস আমি লক্ষ্য করছি, সেটা হচ্ছে বাংলাদেশের খেলাফত মজলিসের আমির, তাকে কোট করে আমি বলি, তিনি বলেছেন, মাওলানা মামুনুল হক বলেছেন, আমি মনে করি বিএনপির জন্য বাংলাদেশের রাজনীতিতে স্থায়িত্বের যে জায়গা, সেটা হলো তাকে ইসলামপন্থীদের সঙ্গে, ইসলামপন্থীদের আনুকূল্য নিয়েই বিএনপিকে বাংলাদেশের রাজনীতিতে অবস্থান করতে হবে। অন্যথা হলে সেটা বিএনপির জন্য ঝুঁকিপূর্ণ হবে। আমি দুটো প্রশ্ন রাখতে চাই আপনার কাছে। একটি হচ্ছে যে উগ্রবাদ, বাংলাদেশে যে নতুন করে উগ্রবাদ মাথাচাড়া দিয়ে দিচ্ছে বা ষড়যন্ত্রের কথা আমরা শুনছি, সেক্ষেত্রে আসলে কি করণীয়, বিএনপি কি করতে পারে বা কি করবে এই উগ্রবাদ ঠেকানোর জন্য? আরেকটি হচ্ছে যে ইসলামপন্থীদের আনুকূল্য নিয়ে বিএনপিকে রাজনীতি করতে হবে, এই মন্তব্যকে আপনি কিভাবে দেখছেন? এটা একটা খুবই জটিল প্রশ্ন। কারণ হচ্ছে গিয়ে যে দেখেন, একটা হচ্ছে মানে সেকেন্ড পার্টটা, যে বিএনপির কি আহ, মানে ইসলামপন্থীদের আনুকূল্যে ইলেকশন জিততে হবে, আই ডোন্ট নো। এটা কারণ হচ্ছে যে নির্বাচনে কি হবে, মানে আপনি যদি ইফ ইউ
গো ফর দ্য নাম্বারস, মানে এখন হুম, পর্যন্ত অ্যাভেলেবল নাম্বারস, সেই হুম, নাম্বারের প্রেক্ষাপটে মনে হয় যে বিএনপির সেই হেল্পটা লাগবে না। ওই নাম মানে ইসলামপন্থীদের হেল্প ছাড়াই সে সম্ভবত নির্বাচন জিততে পারবে। আমি সম্ভবত বলছি কারণ নির্বাচনের যে নাম্বারগুলো আমি দেখি সেগুলোর মধ্যে বিভিন্ন ধরনের ফ্ল আছে। প্রত্যেকটা হুম, সার্ভে এক একটা ভিন্ন ভিন্ন কারণে ফ্লড। সেহেতু আমি নিশ্চিত না, কিন্তু আমার এতটুকু কনফিডেন্স আছে যে ইসলামপন্থীদের ভোট হয়তো এবার বিএনপির প্রয়োজন হবে না। হাউএভার দের হুম, ইজ এ ক্যাচ, সেটা হচ্ছে কি যে আমাদের যে সামনে দিন, এটার যে ভয়, সেটা হচ্ছে গিয়ে কিন্তু আমি আপনাকে আগেও বলেছি যে আমাদের সামনে যে চ্যালেঞ্জ সেটা ইকোনমিক চ্যালেঞ্জ, ইটস নট এ পলিটিক্যাল চ্যালেঞ্জ। এবং এই ইকোনমিক চ্যালেঞ্জে বিএনপি একা ইজ নট দ্য পার্টিসিপেন্ট। এটার মধ্যে আপনাকে ইসলামপন্থী বলেন, এনসিপি বলেন, জামায়াত ইসলামী বলেন, সবাইকে পার্টিসিপেট করতে হবে। কারণ এই হুম, যে চ্যালেঞ্জ সেটা কোনো একটা যেই বিরোধী দলে আসুক, বিএনপি আসুক, জামাত আসুক, হুম, এনসিপি আসুক, আমি বারবার একটা কথা বলি, ওই আওয়ামী লীগের মাইন্ডসেট নিয়ে যদি আপনি বিরোধী দলে যান, বাংলাদেশ উড বি আ ডিজাস্টার। সো হুম। আমি, আপনি যদি ভোটের কথা বলেন, আই এম নট শিওর যে ভোটের ব্যাপারে ইসলামপন্থীদের আহ, রাইট, কিন্তু প্রয়োজন হবে আমি কিনা। আসলে এখানে ভোটের কথা কিন্তু বলেননি তিনি। তিনি বলছেন রাজনীতিতে অবস্থান করতে হবে। আমরা যদি আসলে নির্বাচনের একটা তো ব্যাপার যে নির্বাচনে বিজয়ী হওয়া, সেটা হয়তো আপনার ইসলামপন্থীদের ভোটটা লাগছে না, কিন্তু নির্বাচনে বিজয়ী হওয়ার পরে আপনি যে কথাটা বলছেন, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে এরপরে দেশ পরিচালনার ক্ষেত্রে সবগুলো স্টেক হোল্ডার্স কে নিয়েই আসলে কাজ করতে হবে। সেই অ্যাবসলিউটলি, সমঝোতাটা কি আসলে হচ্ছে? আপনি দেখছেন সেটা হচ্ছে? আমরা তো দেখছি না। আমিও দেখছি না, কিন্তু কথা হচ্ছে যে আহ, ব্যাপারটা কি জানেন যে লাইফে আপনার এমন কিছু জায়গা আছে যেখানে ইউ হ্যাভ টু হোপ অ্যান্ড ওয়ার্ক ফর ইট। আমি যেটা জানি যে বিএনপির পক্ষ থেকে এই ধরনের অনেক কাজ করা হয়। বিএনপিতে আমি নিজে যতটুকু খবর বুঝি, তারা হুম, রিকনসিলিয়েশন করতে চায়, তারা সবাইকে নিয়েই কাজটা করতে চায়। সমস্যা হচ্ছে হুম, যে আপনি যখন খুব ফান্ডামেন্টাল বিষয়ে এক না হন, যেটা হুম। এনসিপি এবং জামায়াত ইসলামী, যে আমি ইলেকশনই চাই না, এখন হাউ উড ইউ ওকে, ডিল উইথ ইট? এখানে একটু আমি বলি, ইলেকশনে চাই না এটা কিন্তু বলেনি। আমি যেটুকু বুঝি যে এনসিপির দিক থেকে চাওয়া জুলাই না সনদের না, বারোই আইনি বারোই ভিত্তি। ফেব্রুয়ারিতে, ও মানে ওকে, বারোই না, ফেব্রুয়ারিতে 12ই ফেব্রুয়ারিতে নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু এনসিপি এই কথাটা বারবার বলছে, 12ই ফেব্রুয়ারি না ডিসেম্বরেও নির্বাচন হতে পারে, এবং আমার প্রোগ্রামে অনেকবার এই বিষয়ে আলোচনা হয়েছে এবং শুনেছি নির্বাচন হতে পারে, প্রোভাইডেড জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা হলো। সেই জায়গা থেকে আপনি বলেন যে আপনি বলছেন বিএনপি চেষ্টা করছে, বিএনপি কি তাহলে এই বিষয়টা বিবেচনা নিতে পারে কিনা জুলাই জুলাই সনদের সনদ, আইনি ভিত্তি নির্বাচনের আগে? আমি পার্সোনালি এটা বুঝি না যে আইনি ভিত্তিটা কি হবে, মানে জুলাই সনদ মানে উড ইট দিস বিকাম পার্ট অফ দ্য সংবিধান অর হোয়াট? যদি সংবিধানের পার্ট হয়, এটা লাভটা কি হবে? মানে আমার অল্প বুদ্ধিতে আমি যেটা বুঝি সেটা হচ্ছে কি যে স্টুডেন্টরা একটা জিনিস চান, সেটা হচ্ছে কি এক ধরনের অ্যাসুরেন্স, যে সাংবিধানিক অ্যাসুরেন্স, যে ভবিষ্যতে যাতে আওয়ামী লীগ ব্যাক করতে না পারে, কিংবা আওয়ামী লীগ যদি ব্যাক করে তাদেরকে যাতে সোর্ট অফ ইনডেমনিটি, যে তারা তাকে বিচার করতে না পারে, সেটার একটা প্রিটেক্সট তৈরি করার জন্য তারা মনে করছে যে মানে আমি আমাদের একটু অ্যাড একটা করতে চাই, সাংবিধানিক। মোহাম্মদ হোসেন, আমি একটু অ্যাড করতে চাই। তারা সর্ট অফ ইন্ডেমনিটি চাইছে, এটা তো শুধু তাদের অ্যাক্ট ছিল না, এখানে তো বিএনপিরও অনেক যোদ্ধা ছিল, সবারই বিএনপিরও অনেকে সবাই শহীদ হয়েছে, আহত হয়েছে। তাহলে ইন্ডেমনিটির প্রশ্ন যদি আসে, তাহলে তো এটা গণঅভ্যুত্থানের পক্ষে যারা লড়াই করছে, গণঅভ্যুত্থানের সবার জন্য জন্য। যারা লড়াই করছে, সবার জন্য প্রযোজ্য এটা। ইয়েস, কিন্তু প্রবলেমটা আমি যেটা দেখি সেটা হচ্ছে গিয়ে যে সাংবিধানিক গ্যারান্টি, এটা কোনো গ্যারান্টি না। আমি আপনাকে বাজি ধরে বলতে পারি যে হুম, ভবিষ্যতে যদি কোনোদিন আওয়ামী লীগ আসে ক্ষমতায়, তাহলে সম্ভাবনা আমি দেখি না, কিন্তু যদি আসে, সে সংবিধান চেঞ্জ করবে, সংবিধান চেঞ্জ না করলে ধরে ধরে সবাইকে ফাঁসি দিবে। তো হুম, ব্যাপারটা হচ্ছে যে সাংবিধানিক গ্যারান্টির চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই তিন পলিটিক্যাল পার্টির মধ্যে একটা ফাংশনাল হুম। ঐক্য দরকার। এবং সেটা কখনই হবে না যদি আপনি সারাদিন ঝগড়া করেন। মানে এক্স্যাক্টলি। এই তিন পলিটিক্যাল পার্টি কিন্তু আমাদের যে আরেকটা প্রশ্নে গ্যারান্টি। আনতে চাই, সেটা হচ্ছে জাতীয় সনদের জন্য যে ক্লজ গুলোতে আমরা মোটামুটি এগ্রিমেন্ট দেখেছি, কিছু তো আছে নোট অফ ডিসেন্ট দেয়া, যেগুলোতে বিএনপি এগ্রি করছে না হুম, এখনই বাস্তবায়নের জন্য বা ভবিষ্যতে তারা ভেবে দেখবে।
এর বাইরে যেগুলোতে এগ্রি করেছে সেটাও বাস্তবায়নের জন্য যে সময়ের কথা বলা হচ্ছে যে আস্তে আস্তে করা হবে, এই বিষয়টা আবার ভাবতে পারে কিনা বিএনপি, আপনি কিভাবে দেখেন? দেখেন, মানে সময় দিতে হবে না যে দ্য পয়েন্টস হুইচ আর যেগুলো সব সব পয়েন্টগুলোতে যেগুলোতে সবাই এগ্রি করেছে সেটা বাস্তবায়নের জন্য কেন সময়ের প্রয়োজন হবে, এটাই আমার প্রশ্ন আসলে। না আমি সময়ের প্রয়োজন ব্যাপারটা হচ্ছে যে আপনার তো এই মুহূর্তে তো আপনি কিছুই করতে পারবেন না। আপনাকে তো একটা ইলেক্টেড গভর্নমেন্ট লাগবে। আপনি যেটাই বলেন এখন একটা প্রমিস পর্যায়ে আছে। আপনার তো সংবিধান এখন ডরমেন্ট অবস্থায় আছে। তা তাহলে আপনি যদি সংবিধান বিএনপি চেঞ্জ বিএনপি তো অ্যাটলিস্ট এই কথাটা বলতে পারে যে নির্বাচিত সরকার গঠন হওয়ার সাথে সাথে ইমপ্লিমেন্ট করা হবে যেগুলো মিউচুয়ালি যেগুলো এগ্রিড পয়েন্টস। ওয়েল এটা বিএনপি নিজের কথা। এটা বিএনপি বলবে, তারেক সাহেব বলবে। মানে এটা আমরা আমরা কথা বেসিক্যালি বলছি, আপনি কি মনে করেন সেটা জানতে চাইছি আর কি, আমরা বুঝতে আমার মনে চাই। হয় বিএনপি এটা বলবে। আমার 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 ধারণা যে বিএনপি এটা বলবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ঐক্যমত্যে আগে পৌঁছতে হবে। কিছু কিছু ব্যাপারে, বেশিরভাগ ব্যাপারে ঐক্যমত্য হয়েছে, এটাও সত্যি কথা। আপনি যদি দেখেন যে ঐক্যমত্য কমিশনের যে সমস্ত প্রস্তাব, বেশিরভাগ ব্যাপারে কিন্তু ঐক্যমত্য হয়েছে। এখন কিছু কিছু ব্যাপারে এখনো পর্যন্ত ঐক্যমত্য হয়নি, এবং যেগুলো হয় নাই আমি পার্সোনালি মনে করি যে আপনার সেটা জনগণকে বলা উচিত যে আমি ক্ষমতায় গেলে এই কাজ করব, তোমার যদি ভালো লাগে তুমি আমাকে ভোট দাও, আর যদি আমাকে ভালো না লাগে অন্য কাউকে ভোট দাও। যে যে পার্লামেন্টে যাবে তারই পার্লামেন্টারি সিস্টেমের মধ্যে পার্লামেন্টে বসে আপনাকে এই কনফ্লিক্ট গুলো রিজলভ করতে হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে একটা জিনিস আমরা প্রত্যেকটা অ্যাক্টর ভুলে যাচ্ছে, যে আমাদের ঐক্যটা বেশি দরকার কম্পেয়ার টু এই সাংবিধানিক গ্যারান্টি। সাংবিধানিক গ্যারান্টি তো 1975-এ দেওয়া হয়েছিল, দেয়া ইন্ডেমনিটি। ছিল, হ্যাঁ। প্রত্যেককে ফাঁসিতে ঝোলানো হয়নি। একদম তাই, রাইট। ধন্যবাদ আপনাকে রেজাল্ট করিম রনি। সময় বেশি নেই, আমি আসলে আপনার কাছে একটু শুনতে চাই যে যে মন্তব্যটা আমরা শুনলাম যে উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠছে, এই বিষয়ে আপনি একটু বলবেন, এবং খেলাফতে মজলিসের আমিরের যে মন্তব্যটি সেই বিষয়ে একটু শুনতে চাই যে বা বিএনপি কে আসলে ইসলামপন্থীদের আনুকূল্য নিয়ে রাজনীতি করতে হবে, এটা আপনি কিভাবে দেখেন? এখন আমরা আগে একটু ওই কালচারাল ফেস্টিভ্যালের একটু রেসপন্স করি। আমার আমাদের হাতে এখানে সময় আছে আমাদের এখানে সংস্কৃতি বলতে যে ধারণাটা তৈরি হয়েছিল হলো বাঙালি জাতীয়তাবাদী সংস্কৃতি, এটা একটা ট্রাইবাল সংস্কৃতি। এখান থেকে আমাদের একটা সার্বিক জাতীয়তাবাদী ধারা ফিরতে হবে, এবং একটা সমন্বিত, যেটা সংস্কৃতি মানে সালাদের গামলা সব থাকবে, টমেটো, গাজর, শশা সব থাকবে। শুধু শশা বা শুধু টমেটো থাকলে হবে না, মানে শুধু বাঙালি জাতীয়তাবাদী হইলে হবে না। এটা গেলো একটা। তো গণতান্ত্রিক দেশের জন্য গণতান্ত্রিক সংস্কৃতি আমাদের নির্মাণ করতে পারতে হবে। এইবার রাজনীতিকে যারা ধর্ম থেকে আলাদা করে, আশিস নন্দী একবার বলছিল, তারা না বুঝে রাজনীতি, না বুঝে ধর্ম। রাজনীতি একটা টোটালি ধর্মীয় বিষয়। কারণ হইলো রাজনীতি করার মধ্য দিয়ে আপনি যখন একটা দলকে ক্ষমতায় আনেন, সেই দলটা বিচার করার অধিকার লাভ করে, মানে কি অ্যাবসোলেট সভারেন্টি লাভ করে মানুষের জীবন নেওয়ার জন্য, মানে অপরাধী হলে ফাঁসিতে ঝুলাই দিতে পারে, যেটা একটা মানুষের কাজ না। এটা মানুষের জীবন নিয়ে নেওয়ার কাজ, যেহেতু মানুষ জীবন সৃষ্টি করতে পারে, এটা মানুষ করতে পারে না, পারে মাত্র অ্যাবসোলেট অথরিটি। ফলে অ্যাবসোলেট অথরিটি যখন তার ক্ষমতা প্রয়োগ করে, এটা একটা ডিভাইন অথরিটি, এটা ডিভাইন অ্যাক্ট। হয়তো মানুষ করতেছে, কিন্তু এটা মানুষের এখতিয়ার না। এটা আমি হয়তো করতেছি বা বিচারক করতেছে, মানুষ রূপী একটা লোক করতেছে, কিন্তু যে অথরিটিটা, যে ক্ষমতাটা, ওইটা ওই যে অ্যাবসোলেট ক্ষমতা, এটা মানুষের ক্ষমতা না, মানে একটা জীবন নিয়ে নেওয়ার ক্ষমতা। ফলে অ্যাবসোলেট পাওয়ার এখানে ডিভাইন ফাংশন করে। ফলে এটা অনেক লম্বা জটিল আলাপ, পলিটিক্যাল থিওলজির আলাপ, যাই হোক। ফলে রাজনীতির সাথে ধর্মের একটা সম্পর্ক আছে। এখন কথা হলো, ইসলাম একটা ফাউন্ডেশনাল আইডিওলজি। আমি মনে করি ইসলাম কোনোভাবেই একটা দলের বা ইসলামের এক ধরনের ব্যাখ্যা বা একটা পলিটিক্যাল ইসলাম কখনোই কারো ক্ষমতায় আসার রাজনৈতিক টুলস হিসাবে ব্যবহৃত হইতে পারে না, হওয়া উচিত না। কারণ ইসলামের একটা কমপ্লিট ধারণা আছে। ফলে আপনার ক্ষমতা আসার জন্য এটার একটা ব্যাখ্যা বা একটা ধারাকে ব্যবহার করবেন, আরেকটাকে ব্যবহার করবেন না। এইভাবে ইসলামের কাজ, এইভাবে ইসলাম ফাংশন করে। ইসলাম নিজে একটা কমপ্লিট জীবন, সিভিলাইজেশন, এটা একটা সিভিলাইজেশন প্রস্তাব করে। তো ফলে ইসলামী এখন আমাদের এখানে মুসলমানদের দেশে আপনার কিছু প্রিন্সিপাল লাগবে আমাদের। এই জন্য আমরা বলতেছি আগামী দিনে রাষ্ট্রটা কি হবে, রাষ্ট্রটা হবে একটা মূল্যবোধ ভিত্তিক, একটা ভ্যালু বেজ রাষ্ট্র। এবং ভ্যালুজ মানুষ ক্রিয়েট করে না, ভ্যালুজ অলওয়েজ ডিভাইন। ফলে এখানে অনেক ভ্যালুজ ডেফিনেটলি ইসলামের ভিতর থেকে বের হয়ে আসবে, কিন্তু এটা কোনো একটা থিওলজিক্যাল স্টেট হচ্ছে না। থিওলজিক্যাল স্টেট দুনিয়াতে এখন এখানে সম্ভব না। এই জিও পলিটিক্যাল অবস্থা, এটা আমাদের বুঝতে হবে। ইসলামী রাজনীতি যারা করেন তাদেরও বুঝতে হবে। ফলে আমাদের একটা মধ্যপন্থা ডেমোক্রেটিক ধারা রাখবে, যেই ধারা অবশ্যই
ইসলামী মূল্যবোধকে আপহোল্ড করে আপনার এখানে প্রতিষ্ঠিত, এবং যেটা বিএনপি করে। বিএনপি ওলামাদের সাথে, আলেমদের সাথে তাদের তো অনেক আগের থেকে ভালো সম্পর্ক, এটা তো নতুন না। হেফাজতের Okay. মুফতি আমিনী সাহেব এখানে বিএনপির সাথে ছিলেন না, ক্ষমতায় ছিলেন না, সংসদে শেষ করে দিতে হবে, শেষ করে দিতে হবে। মূল কথা আপনি যেটা এখানে বলছেন আমাদের যেটা ইসলাম। দেখতে হবে সেটা হলো আমাদের যার যার ক্ষুদ্র দলীয় স্বার্থগত জায়গার বাইরে এসে বাংলাদেশকে এই মুহূর্তে প্রোটেক্ট করাটা সবচেয়ে জরুরি, এবং প্রোটেক্ট করার জন্য মধ্যপন্থাকে একটা মূল ধারা আকারে প্রতিষ্ঠিত করতে হবে। এই জন্য আপনাদের ইডিওলজিক্যাল ঝগড়াটা আপনারা যার যার দলে, সমাজে রাখেন, সামাজিক স্তরে রাখেন, রাষ্ট্রটা নাগরিক ভিত্তিক, অধিকার ভিত্তিক করেন। আপনি কি বিশ্বাস ঠিক করেন আছে, রাষ্ট্র সেটা নাগরিক জরুরি ভিত্তিক না, এবং অধিকার আপনার ভিত্তিক অধিকার হবে, ভিত্তিক এবং সেই গুরুত্বপূর্ণ, আশাবাদ রেখে সেটাই শেষ সবচেয়ে করছি জরুরি। আমি আজকের অনুষ্ঠান। অশেষ ধন্যবাদ। আমার সময় একেবারে শেষ হয়ে গেছে। প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতো।